প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র বা অপপ্রচার শুরু হয়েছে। বিভিন্ন অভিযোগের নামে বাংলাদেশ থেকে কৌশলে শান্তিরক্ষীর নিয়োগ কমানোর দাবি তোলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মালি মিশন নিয়েও গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত সত্য হচ্ছে যে জাতিসংঘ গত 30 জুন মালি মিশন সমাপ্তি ঘোষণা করেছে সেই দেশের সরকারের ইচ্ছায়। আমরা আজকে শান্তিরক্ষা মিশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, এবং রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে আলোচনাটি আমরা শুরু করতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বা কৌশলে আমাদের শান্তিরক্ষীদের নিয়ে তারা কথা বলছেন এবং বলা হচ্ছে যে কৌশলে যাতে আমাদের এই শান্তিরক্ষীদের যাতে বিভিন্ন দেশে না নেওয়া হয় বা নেওয়া কমানো হয়, এরকম একটা দাবি বা বক্তব্য ওনারা দিচ্ছেন। আসলে এই কথাগুলি কেন ওনারা বলছেন? নিঃসন্দেহে এটা আমারও প্রশ্ন, কেন বলছেন? যখন আমি কেন মেলাতে যাই তখন সেই সমীকরণ আমি দেখতে পাই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির সাথে তারা এই শান্তিরক্ষী মিশনকে মিলিয়ে ফেলেছেন। মিলিয়ে তারা শান্তিরক্ষী মিশনকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। কেন? যে এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, অর্থাৎ শান্তিরক্ষীতে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য বলেন, পুলিশ বলেন, সব মিলিয়ে বলছি, তো কন্ট্রিবিউট করছে। তো এটি হচ্ছে আমাদের মানুষের কাছে বা বাংলাদেশের যত ভাবমূর্তি উজ্জ্বল করেছে, সেই সাথে আমাদের উইলিংনেস, অর্থাৎ আমাদের সোলজারদের শান্তিরক্ষীতে আন্তর্জাতিক শান্তিরক্ষীতে পার্টিসিপেট করার যে একটা আগ্রহ, সেই আগ্রহটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক আছে যারা, সেটি মানবাধিকার সংগঠন হোক আর রাজনৈতিক দলই হোক, তারা রাজনৈতিক পট পরিবর্তনের রাস্তা নির্বাচনের মাধ্যমে যেতে চায় না। তারা চায় যে এখানে একটা হস্তক্ষেপ হবে। এই হস্তক্ষেপ অতীতে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রে, এবং সেই হস্তক্ষেপের ভেতরে সবচেয়ে যেটি আমি বলবো যে একটা বীভৎস হস্তক্ষেপ হয় যদি সেটা সামরিক হস্তক্ষেপ হয়। তো সামরিক বাহিনীকে উস্কানি দেবার আমরা দেখেছিলাম 2008 সালেও এরকম, ওই যে 7/11 হওয়ার সময় এরকম একটা ফলস একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছিল। পরবর্তীতে ইউএন এটাকে ডিনাই করেছে। কেন? সেটি হচ্ছে যে একটা উস্কানি হিসাবে এটাকে ব্যবহার করতে চায়। তো রাজনৈতিক উস্কানি আর বিশ্বের যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড স্ট্যাবিলিটি, যেটি শান্তিরক্ষীর কথা বলছি, সেটি এক জিনিস নয়। তো ওনারা এটাকে চেষ্টা করছেন যে এইখানে যদি কোনো রকম চাপ সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি একদিকে যেমন বিনষ্ট করা যেতে পারে, আরেকটি হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে আগ্রহী দেশ হিসেবে আমরা যে বিশ্বে পরিগণিত, সেই আগ্রহটাকে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহার করছে। সেই জন্য এটাকে বলা যায় এটি যে অপ উদ্দেশ্যে তারা এই প্রচারণা করছে, কোনো সৎ উদ্দেশ্যে করছে না। স্যার, এটা আরেকটা স্যার ধরেন কথার কথা যে শান্তিরক্ষীদের ধরেন যদি মানে ফেরত পাঠাবে না নিশ্চয়ই, কিন্তু আমাদের দেশ তো আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। মানে আর্থিকভাবেও তো দেশকে পঙ্গু করার একটা ষড়যন্ত্র বলা হতো। এখানে অর্থটা বড় বিষয় না। আমি যদি ইউএনের আরও সম্মানটা চেল্লাচেল্লি করেন, তার ভেতরে ইউএন হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যার মেম্বার স্টেটের সিদ্ধান্তে ইউএন চলে। তো মেম্বার স্টেটের যেখানে ইউএনের যে চার্টার আছে, সেই চার্টারটা উনি আরও ভালো বলতে পারবেন আন্তর্জাতিক সম্পর্ক, সেই চার্টারের ভেতরে নিরাপত্তা পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড স্ট্যাবিলিটি রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই ইউএন মিশন পরিচালনা করার দায় পড়েছে এই নিরাপত্তা পরিষদের ঘাড়ে। এখন হচ্ছে বিশ্বে যদি কোনো জায়গায় সাধারণ নিরীহ মানুষের হত্যা হয়, জেনোসাইড হয়, বা যেটি আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলার হুমকি দেখা যায়, তখনই ইউএন সিকিউরিটি কাউন্সিল অ্যাক্ট করে। তো এই অ্যাক্ট করার ভেতরে আবার চার্টারের ভেতরে অনেক, এটি হচ্ছে যেমন বাংলাদেশের একটা সংবিধান আছে, তো ইউএনও পরিচালিত হয় তাদের চার্টার দিয়ে,
এবং এটা লিপিবদ্ধ করা আছে কে কি কাজ করবে। একটা মিশনকে একটা ম্যান্ডেট দেওয়া হয় না, ওটা তো দিচ্ছে পরে। আমি বলতেছি যে ওই ম্যান্ডেট দেওয়ার আগে যে ইউএন কিভাবে পরিচালিত হবে সেটা হলো ইউএন চার্টারের দ্বারা। তো ইউএনএ যখন সিকিউরিটি কাউন্সিল, এখানে কিন্তু 5টা পার্মানেন্ট মেম্বার আছে যাকে আমরা বলি ভেটো পাওয়ার আছে। তো যখন কোনো নিরাপত্তা বিঘ্নিতর কারণে তারা এই ইউএন মিশন করতে চায়, মানে যেটাকে পিস কিপিং মিশন করতে চায়, এটা হলো দুটো চার্টারে দুটো কি বলে ওদের অনুচ্ছেদ এটা হয়। তো আমরা বলি চ্যাপ্টার, ওরা বলে চ্যাপ্টার, আমরা বাংলায় বলি অনুচ্ছেদ। তো চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 ইউএন চার্টারে, যেখানে এই শান্তি রক্ষার কথা নির্ধারিত করা আছে। তো চ্যাপ্টার 6-এ আমরা বলি পিস কিপিং মিশন, যেটি হচ্ছে একটু শান্তিপূর্ণভাবে শক্তি প্রয়োগ না করে শান্তি রক্ষা করা। আরেকটু হচ্ছে চ্যাপ্টার 7 হচ্ছে পিস এনফোর্সমেন্ট, আপনি জোর করে যারা আর কি শান্তি বিঘ্নিত করছে তাদের প্রতি শক্তি প্রয়োগ করবেন। তো দুটো চ্যাপ্টারের ভিতরে অনেক পার্থক্য আছে। এখন বিশ্বের বেশিরভাগই মিশন পরিচালিত হয় চ্যাপ্টার 6-এর আওতায়। তো সেই জায়গাতে আপনি যখন একটা মিশনের সিদ্ধান্ত হচ্ছে, ইউএনের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই যে তারা দ্রুত গতিতে কোনো জায়গাতে সেনা নিয়োগ করতে পারে। তাহলে ইউএন কি করছে? ইউএন নির্ভর করে হচ্ছে তার দুটো জিনিসের উপর তার নির্ভরতা। একটি হচ্ছে যে কন্ট্রিবিউটিং কান্ট্রি অর্থাৎ মেম্বার স্টেটদেরকে রিকোয়েস্ট করবে যে তুমি আমাকে সৈন্য দাও, তোমার সৈন্যকে ব্যবহার করে আমি ইউএন পিস কিপিং মিশন পরিচালনা করব। তো যখন সৈন্য চায়, এখানে কোনো দেশই ওই চার্টারের অধীনে কেউ স্বীকার দিয়ে যাব, পুলিশ দরকার। আরেক দিকে হচ্ছে এটি পরিচালনা করতে যথেষ্ট অর্থ ব্যয় হয়, সেই টোটাল খরচের। জাপান, জার্মানি এরা সব 5, 6, 3, 4 এরকম খরচ করে। তো সেক্ষেত্রে শান্তি রক্ষা করছে, তাদেরকে আপনি সবাই অভিযুক্ত করতে চাচ্ছেন পার্টিসিপেট করতে। আপনি নিজেও তো করেছেন নিশ্চয়ই? আমি নিজেও করেছি। কোন দেশে করেছিলেন? আমি করেছি বসনিয়া হার্জেগোভিনা, যেটাকে বলে যে আনপ্রোফোর, ইউনাইটেড নেশন প্রোটেকশন ফোর্স ইন ফর্মার ইউগোস্লাভিয়া। তো সেখানে আমাদের এই যে শান্তিরক্ষীরা যারা কাজ করে, বিদেশে কাজ করেছে, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের আমি কোনো অভিযোগ এখন পর্যন্ত দেখি নাই। যে কিন্তু বিশ্বে ওই যে অভিযান চলাকালীন, পিস কিপিং মিশন চলাকালীন ইউএনের একটা বড় দায় হচ্ছে স্থানীয় জনগণের প্রতি ইউএন ফোর্স যাতে কোনো রকম অত্যাচারিত না হয়, কোনো রকম মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়, সেটি নিশ্চিত করা। তো সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের আমি দেখেছি খুব বড় একটা শৃঙ্খলার মান তারা দেখিয়েছে। অনেক দেশেরই আর্মিরা এত উন্নত মানের শৃঙ্খলা দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে এরকম একটা উন্নত মানের সুশৃঙ্খল আগ্রহী দেশকে আপনি ফেরত পাঠাতে যাচ্ছেন কিছু সংখ্যক লোক এটিকে ব্যবহার করতে চাচ্ছে রাজনৈতিক কারণে। এটা ইউএন মিশনের কারণ না। ইউএন মিশনে তারা খুবই ভালো কাজ করছে। আপনার হয়তো মনে আছে সিয়েরা লিওনের মতো দেশে বাংলাদেশ শুধু কাজই করেনি, স্থানীয় জনগণের সাথে তাদের এত ভালোবাসা স্থাপিত হয়েছে, তারা বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারা রাস্তায় গেয়ে বেড়ায়, বাংলা ভাষা তারা শিখেছে এবং এটি হলো তাদের দ্বিতীয় রাষ্ট্র ভাষা হিসাবে তারা পরিগণিত করেছে। এটা এত ছোট জিনিস দেখবেন না, যেটি অত সহজ না যে একটি দেশ একটা বিদেশি সৈন্যবাহিনী এসেছে তাদের জন্য সে তার ভাষা দ্বিতীয়। আসবে একজন দর্শক ফোনে রয়েছেন, আমরা ফোনটা নিতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভাই আমার প্রশ্ন হলো যে স্যার এতক্ষণ বড় যুক্তি দিল, আমি জানতে চাই এই শান্তি রক্ষা মিশনটা কি রাজনীতির বাইরে রাখা যায় না, এবং কি কে এটা ষড়যন্ত্র, এটা জাতির কাছে কি স্পষ্ট করা যায়? জি জি, আমরা স্যারের কাছে আমরা জানতে চাইবো যে স্যার এই শান্তিরক্ষা মিশনটাকে কি আমরা আসলে রাজনীতির বাইরে আমরা রাখতে পারি কিনা। ধন্যবাদ। নিঃসন্দেহে আমি তো মনে করি যে দর্শক যে প্রশ্ন করেছে এটি খুবই যৌক্তিক, যে আমরা এটি দুর্ভাগ্য আমাদের জাতি হিসাবে আমরা সব কিছুকে রাজনীতির ভেতরে নিয়ে আসি, যে বিষয়গুলো নিয়ে আসলে কোনো ধরনের বিতর্কের সুযোগ নাই, যেটি আসলে একটি দেশের নাগরিক হিসাবে এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয়। এবং আমি মনে করি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে বিজয়, সেই বিজয়ের পরে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে অর্জনগুলো আছে তার একটি অন্যতম হচ্ছে যে এই আন্তর্জাতিক অঙ্গনে যে শান্তি রক্ষার যে কার্যক্রম, সেখানে আমাদের যে সাফল্য, আপনি দেখেন যে এই পর্যন্ত আমরা
63টি মিশনে অংশগ্রহণ করেছে এবং 1,67,000 শান্তিরক্ষী সদস্য বাংলাদেশের যারা ভূমিকা রেখেছে বাইরে। একটি বিশাল কর্মযজ্ঞ এবং 1988 সাল থেকে সেটি শুরু হয়েছে। ফলে 2023 এখন এত বছর পর এবং একটি পরীক্ষিত একটি বলা যায় যে বাংলাদেশ, এবং এটার অনেকগুলো বিষয় জেনারেল রশিদ আমাদের সাথে শেয়ার করেছেন। তো এটি হচ্ছে বাস্তবতা যে আমরা আমাদের যে সবচেয়ে একটি সাফল্যের জায়গা, গর্বের জায়গা এবং জাতি হিসাবে আমাদের যে ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে তার পেছনে এটাও একটি বড় একটা কন্ট্রিবিউশন যে আমরা আন্তর্জাতিক শান্তি রক্ষায় আমরা যেভাবে ভূমিকা রাখছি, এবং সেটির এমনকি প্রতি বছর যখন আপনার সাধারণ যে অ্যাসেম্বলি আছে সেখানে নিউ ইয়র্কে যখন যে সভা হয় সেখানে কিন্তু এই শান্তিরক্ষা বিষয়ে একটা বিশেষ বৈঠক হয়, সভা হয়, সেখানে বাংলাদেশকে বিশেষভাবে সেখানে গুরুত্ব দেওয়া হয়। এবং বাংলাদেশের এই যে একটি বিরাট অর্জন, এখন এই অর্জনটিকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ এবং আমি বলবো যে একটা সুইসাইডাল, একটা আত্মঘাতী দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টাকে বিতর্কিত করা, এবং শুধু বিতর্কিত না, এমন এটাকে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখন আন্তর্জাতিক পর্যায়ের যেই সংস্থাগুলো আছে তারা অনেকটা প্যারোটিংয়ের মতো সবসময় এই ধরনের বিভিন্ন দেশের ক্ষেত্রেও বলে থাকে, বাংলাদেশের ক্ষেত্রে তারা একটি নতুন করে তারা এক ধরনের মানে তাদের নিজেদের স্বার্থের জায়গা থেকে তারা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিস ইনফরমেশন বা একটা রিউমারের যে জায়গা আমরা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে চলছে। এবং এবার আপনি মালি মিশনের কথা বলছিলেন, মালি মিশনটি 2013 সালে শুরু হয় এবং সেখানে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা অত্যন্ত মানে কৃতিত্বের সাথে, সাফল্যের সাথে সেখানে দায়িত্ব পালন করেছে। এবং এই মিশন যেটা ক্লোজ হয়েছে সেটি কিন্তু আপনার এই বছরের 30শে জুন এটার মেয়াদ শেষ হয়, তারপরে চলমান ছিল। এই গত সপ্তাহে আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্যের সকলেই সর্বসম্মতিক্রমে এই মিশনটি উইথড্র করে। এবং সেই সিদ্ধান্ত কিন্তু অনেক আগের, মানে এটি আপনার আরও বেশ আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া। এবং এটি জাতিসংঘের বর্তমানে যে পিস অপারেশনস, যেটা আমরা জানি যে এখন তারা নতুন নতুন ধারণা নিয়ে সামনে আসছে, কারণ এখন এই আফ্রিকা বা বিভিন্ন অঞ্চলের শান্তিরক্ষা কার্যক্রম অনেক জটিল এবং অনেক বেশি হুমকি আছে সেখানে। এমনকি মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেই মিস ইনফরমেশনের কথা বলছি, অর্থাৎ বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে কেন্দ্র করে যেই ধরনের অপপ্রচার হচ্ছে, একই ধরনের অপপ্রচার পুরো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়েও বিভিন্ন দেশে আছে। এবং সেই কারণে আমি দেখলাম যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর যে আপনার ইউএনের যে পিস অপারেশনসের যে হেডকোয়ার্টার, এবং তারা কিন্তু এই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জন্য তারা আলাদা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। ফলে এই প্রবণতাটা সারা বিশ্বেই কিন্তু এখন বিরাজমান। এখন এই রকম একটি সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে এই জাতিসংঘের একটা স্বাভাবিক কর্মকাণ্ডকে বাংলাদেশে সামনে নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির সাথে এটাকে লিঙ্ক করে দেওয়া হচ্ছে। এবং এটি যেটা আপনার আজকের আলোচনার শিরোনামে রাখছেন যে ষড়যন্ত্রের যে বিষয়টি, এবং এই বিষয়টি কিন্তু এখানে অত্যন্ত পরিষ্কার যে আপনার যেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীদের এত চাহিদা এবং এত সম্মান, এবং এটি আমি একটু শেয়ার করতে চাই আপনার সঙ্গে যে এই যে 1,67,000 শান্তিরক্ষী বাহিনীরা বিভিন্ন সময়ে কাজ করেছে, এখনও করছে, এখন পর্যন্ত এই মানবাধিকার বা কোনো ধরনের শৃঙ্খলাজনিত কারণে বাংলাদেশের কোনো শান্তিরক্ষী সদস্য ফেরত আসেনি। অন্যদিকে আমি হয়তো দেশের নাম বলছি অনেকটা একাডেমিক কারণেই, আপনি নেপাল কিংবা শ্রীলঙ্কা বা আরও অনেক দেশের শান্তিরক্ষী বাহিনীদেরকে ফেরত পাঠানো হয়েছে নানা ধরনের শৃঙ্খলাজনিত কারণে। যেই দেশটির একজন শান্তিরক্ষী বাহিনীকে কখনোই 1988 সালের পর থেকে সেই দেশের শান্তিরক্ষী বাহিনীর তাদের ট্র্যাক রেকর্ড নিয়ে, তাদের ডিসিপ্লিনারি যে পারফরমেন্স নিয়ে, তাদের কোড অফ কন্ডাক্ট নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এবং সেটি যে কতটা হাস্যকর, এবং যারা বাইরে থেকে করছেন তারা তাদের নিজের স্বার্থে করছেন এবং বাংলাদেশের প্রতি এক ধরনের বৈরী মনোভাব থেকে করছেন।
আবার দেশের ভেতর থেকে যারা করছেন তারা সম্পূর্ণ জেনেই করছেন যে আসলে যেই জায়গাগুলোতে হয়তো এক ধরনের সরকারের দুর্বলতা তারা আবিষ্কার করতে চাচ্ছে, যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিষয়গুলো নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে পারলে রাজনৈতিক একটা স্কোর আসবে। তো এই জায়গাগুলো আসলে দুর্ভাগ্যজনক। আমরা নিশ্চয়ই রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু এই শান্তিরক্ষা কার্যক্রম এটি রাজনীতির বাইরে থাকা, এটি সংকীর্ণ স্বার্থের বাইরে থাকাই বাঞ্ছনীয় এবং জনগণ তাই মনে করে। এখন এই ধরনের রিউমার বা মিস ইনফরমেশন যারা স্প্রেড করছে তারা কিন্তু কোনোভাবেই হালে পানি পাবে না। কারণ আপনি দেখেন আজকে এই সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ধরনের তথ্য আসে, কিন্তু এই জাতিসংঘের আপনি নিরাপত্তা পরিষদের যদি ওয়েবসাইটে যান তাহলে পরিষ্কার দেখতে পাবেন যে মালি মিশন কেন বন্ধ হয়েছে এবং সেটির পেছনে কি কারণে। 18,000 হচ্ছে মালি মিশনের টোটাল সংখ্যা, বাংলাদেশে সেখানে 1700-র মতো আছে। তাহলে কি 1700 মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য 18,000 মানুষের মিশন বন্ধ করে দেওয়া হয়েছে? $1.2 বিলিয়ন একটি মিশন, এবং সেখানে ব্যাপক কর্মযজ্ঞ। ফলে এই ধরনের হাস্যকর, ভিত্তিহীন আপনার এই তথ্য এবং মানুষকে বিভ্রান্ত করা। এবং আরেকটি বিষয় আমি বলবো যে এই জাতিসংঘের এই শান্তিরক্ষা বাহিনীর বা আরও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ইগনোরেন্স আছে। কারণ মানুষ অনেক সময় সব তথ্য তাদের সামনে থাকে না। তো যারা মানে আপনার উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজগুলো করে তারা কিন্তু এই জায়গাটাকে আপনার মানে একটা টার্গেট করে থাকে। ফলে আমার মনে হয় যে আমাদের, যেহেতু আমরা একটা লিডিং ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, এই মুহূর্তে নাম্বার 1, আমাদের এটি আরও ব্যাপকভাবে মানুষকে মানে এই জিনিসগুলো পরিষ্কার করা দরকার যে আসলে এই বিশ্বের বিভিন্ন মিশনগুলো কিভাবে কাজ করে এবং সেখানে কখন কি পরিস্থিতিতে সেগুলো বন্ধ হয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আরও আমাদের স্যার আমরা আপনাদের কাছ থেকে শুনবো। স্যার ছিলেন, আপনিও স্যার মিশন দেখে এসেছেন, আমিও একটা মিশন দেখে এসেছিলাম অনেক আগে। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার আপনার কাছে আমরা যেতে চাই যে আমরা বিরতির আগে মালি মিশনটা নিয়ে একটু অল্প কথা বলছিলাম, যে মালি মিশনটা আসলে জাতিসংঘ কেন বন্ধ করলো, মানে করার সিদ্ধান্তটা কেন নিল, এটা আপনি যদি একটু বলতেন। এখন প্রথমেই জানতে হবে যে ইউএনের ডিসিশন মেকিং, এই যে আপনার নিরাপত্তা পরিষদে যে সিদ্ধান্ত হয়, একটা মিশন চালু করার সিদ্ধান্ত হয়, একটা মিশন বন্ধ করার সিদ্ধান্ত হয়। যখন মিশনটা শুরু করে, যেটাকে বলে তারা হচ্ছে যে প্রস্তাবটা একটা রেজুলেশন আকারে পাশ করতে হয়, সেটি যদি আমরা মনে করি যে আমাদের পার্লামেন্টে যেমন রেজুলেশন পাস হয়, আইন পাস হয়, তেমনি ইউএন সিকিউরিটি কাউন্সিলে ওইটা পাস হবার পরে, যেটাকে সংক্ষেপে আমরা বলি ইউএন মিশন ম্যান্ডেট, তো সেই ম্যান্ডেটটা পাস করার পরে ইউএন মিশন চালু হয়। এবং সেখানে অনেকগুলো এজেন্সি কাজ করে, যাদের কাজ হলো মিশন শুরুর আগে মিশন কিভাবে শুরু হবে, কত সৈন্য লাগবে, কত সিভিলিয়ান লাগবে, কত পুলিশ লাগবে, সব কিছু তারা নির্ধারণ করে। এবং তখনই কিন্তু একটা পরিকল্পিতভাবে এটি কতদিন চলতে পারে। মূল কথা হলো ইউএন কোনো দেশ দখল করতে যায় না। ইউএনের মিশনের ক্রেডিবিলিটি হচ্ছে, ইউএন হচ্ছে নিরপেক্ষ একটি সেনাবাহিনী তৈরি করতে চায়, এবং তারা দেশটার শান্তি স্থাপন করে ওই দেশ যে একটু ভেঙে পড়েছে ওটাকে পুনরায় গড়ে দিতে চায়। যখন তাদের যে ইনস্ট্রুমেন্টসগুলো আবার শক্তিশালী হয়ে আবার কাজ করা শুরু করে, তখন ইউএন উইথড্র করে। এবং এই উইথড্র কবে করবে সেটিও ইউএন সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তে থাকে। কিন্তু তারা যখন শুরু করে তখনই কিন্তু একটা পরিকল্পনার ভেতরে লাইকলিহুড, মানে কি কি হতে পারে সেটির একটা পরিকল্পনার ভেতরে ওইটাও থাকে যে কত বছর পরে এটি উইথড্র হবে। তো মালি এই মিশনটা শুরু করেছে, এবং এই উইথড্র হলেই কিন্তু ইউএনের সাকসেস।
এটা কিন্তু আর বড় জিনিস। ইউএন যখন একটি দেশে শান্তি স্থাপন করে ফেরত আসবে, ওই দেশের সব কিছু ওই দেশের জনগণ বা সরকারকে বুঝিয়ে দিয়ে আসতে পারবে এবং ওই দেশটি স্বাধীনভাবে চলতে সমর্থ হবে, এটি কিন্তু ইউএনের একটি সার্থকতা। তো সেটি মালি মিশনে একটি সংঘাতময় দেশ ছিল, সেটিতে ইউএন মিশন গিয়ে সেখানে শান্তি স্থাপন করেছে, স্টাবিলিটি অর্জন করেছে, তারপরে তারা ফেরত আসবে। সেই ফেরত আসার সিদ্ধান্ত কোনো দেশের প্রতি হয় না, দেশের উপর নির্ভর করে না, নির্ভর করে যে ওই পরিস্থিতির উপরে। তো সেই পরিস্থিতিতে আমি যতদূর দেখেছি যে মালি মিশন, মালি ইজ স্টাবিলাইজড এবং তারা ওইটা ইউএন সিদ্ধান্ত নিয়েছে যে ওই মিশনটা তারা বন্ধ করে দেবে। এবং তাদের থেকে স্যার বলা হয়েছে যে মিশনটা যেন ক্লোজ করে দেওয়া হয়। এটি হচ্ছে কোনো বাংলাদেশের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণভাবে একটা আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত। যারাই সম্পর্ক স্থাপন করছেন, করার চেষ্টা করছেন, তো বাংলাদেশ ওখানে একটা পার্টিসিপেটরি কান্ট্রি ছিল, যেটাকে আমরা বলি টিসিসি, ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি। তো তারা এটা মিলিয়ে এটিকে যেকে বলে জগাখিচুড়ি করে আপনি কিছু সত্য মিথ্যা দিয়ে মানুষকে রাজনৈতিক কারণে বিভ্রান্ত করবেন, সেটি ব্যবহার করা হচ্ছে। তা আমি যদি বলি, আমি তো আমাকে বলতে হবে যেটি সত্যি ঘটনা এবং যেটা ঘটেছে। তো আমার মনে হয় উনি এটা জানেন। তো সেই ঘটে যাওয়া ঘটনার সাথে বাংলাদেশের শান্তি মিশনের অংশগ্রহণের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত এবং বিষয়টি আন্তর্জাতিক কারণেই হয়েছে। এখন এটাকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কেমন করে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য, ঘোলাটে করার জন্য আপনি ব্যবহার করবেন বা সেনাবাহিনীর ভেতরে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে চেষ্টা করবেন, যারা করবেন তাদের নিঃসন্দেহে তাদের উদ্দেশ্য সৎ নয়, এটা আমি বলতে পারি। স্যার, যে মালিতে স্যার যে ঘটনাটা ঘটেছে, যে মালির সরকারই চাচ্ছে যে সেখানে যাতে জাতিসংঘের মানে মিশনটা যেন ক্লোজ করা হয়, এবং বলা হচ্ছে যে এই মালিতে যে সরকার আছে তাদের সঙ্গে রাশিয়ার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের কারণেই নাকি তারা এটা চায়নি। প্রথমে বলতে হবে কোনো মিশন চালু করার একটু ইতিহাস দিতে হবে। আর তৃতীয় হচ্ছে যে তারা ওইখানে যে কাজ করবে সেই কাজের জন্যে একটা শান্তি স্থাপিত ইউনাইটেড নেশন মিলিটারি অবজারভার। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি শুধু বাংলাদেশের ইউনিফর্ম পরে বাংলাদেশকে ওখানে প্রকাশ করি, আর আমার মাথায় একটা নীল টুপি থাকে, ব্লু হেলমেট, যেটাকে ব্লু হেলমেট বা ব্লু বেরেট বলে। হেলমেট পরে যখন তো আপনি যুদ্ধের বা এরকম পরিস্থিতি আছেন, তো এটি অবস্থায় আমাদেরকে বললো তোমরা ইউএন মিশন করো, শান্তি রক্ষা করো, মনিটরিং দ্য সিজ ফায়ার। তা আমরা ওখানে গেলাম, আমাদের নিরাপত্তা কী, কোনো আমাদেরকে কেউ পাহারাও দিচ্ছে না। তো ওখানে হোস্ট মানে যে দেশ বসনিয়া হার্জেগোভিনা বিবাদমান পক্ষ, তারা গ্যারান্টি দিয়েছে যে আমরা এদের কোনো ক্ষতি করব না, সেই গ্যারান্টিতে আমরা থাকতাম। তো ওখানে যোগ করে বলা হতো যে তোমার যখন কেউ বন্দুক ধরবে, কেউ যদি তোমাকে হাইজ্যাক করে নিয়ে, অনেক আনমক এরকম হাইজ্যাক করে নিয়ে গেছে ওই তারা, পরে এটাকে উদ্ধার করা হয়েছে। তো সেই কারণে আপনাকে বুঝতে হবে যে আপনি ওইখানে যখন মালি হোস্ট কান্ট্রি যদি অ্যাকসেপ্ট না করে মিশন, তাহলে আর ইউএনের সেখানে থাকার দরকার নেই। কারণ ইউএনের মূল নীতির মধ্যে একটি হচ্ছে যে হোস্ট কান্ট্রি অবশ্যই শান্তি খুঁজতে হবে এবং ইউএনের সহযোগিতা চায়। তো সেখানে যদি তারা বলে যে না আমার ইউএন দরকার নেই, আমি নিজেই যথেষ্ট, তাহলে ইউএন ওইখানে তার সাথে যুদ্ধ করতে যাবে। এবং সেখানে স্যার বিভিন্ন স্থাপনায় ওরা হামলাও করেছিল যে ইসলামিক, আমি সে কথাই বলছি, তখন ইউএন মিশন ওখানে থাকার কোনো বৈধতা নেই। ইউএনের যেটি আছে যে আমি যখন একটা সেনাবাহিনী নিয়ে একটি স্বাধীন দেশের ভূমিতে যাচ্ছি, সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটি হলো আপনার এই যাওয়াটার বৈধতা কী, যে আপনি এই বৈধতার জন্যে যদি এখন আমেরিকান ফোর্স যখন ইরাকে গেছে তখন এর বৈধতা কেউ দেয়নি, বিশ্ব দিচ্ছে না, কিন্তু যখন ইউএন ফোর্স যাচ্ছে তখন সে বৈধতা দিচ্ছে। এটি হচ্ছে ইউএনের মূল যে ভাবমূর্তি, যে সে নিরপেক্ষভাবে কাজ করে এবং বৈধভাবে কাজ করে। সেই জন্য যার ভূমিতে কাজ করছে সেই দেশের জনগণ বা সরকার, তার সাথে একটা থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। এবং কোন কোন দেশের সেনাবাহিনী ওই ভূমিতে কাজ করবে, ওই সেনাবাহিনী পাঠানোর আগে ওই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় যে এই দেশ কাজ করবে, তোমার কোনো আপত্তি আছে কিনা। তারা অনেক দেশের প্রতি আপত্তি দেয়। তো সেইখানে যদি দেশ বলে যে আমি আর মিশন চাই না, সেখানে তো ইউএনের যে 3টা নীতির কথা বললাম, এটা আমি আমার কথা বলছি না, ইউএনের লিখিত নীতি, ওই যারা ইউএনের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ইউএন মিশনের করার যে 3 মেন প্রিন্সিপালস, সেটির মধ্যে একটি বাদ গেলে তো ওই মিশন থাকবে না। ইউএন সিকিউরিটি কাউন্সিল সিদ্ধান্ত নিল মিশন ফেরত, মিশন বন্ধ করে দাও,
তো মিশন বন্ধ হয়ে গেলে কী হবে? কন্ট্রিবিউটিং কান্ট্রি ট্রুপসরা তাদের দেশে ফেরত যাবে। ওখানে তো শুধু বাংলাদেশের ট্রুপস নাই, অনেক দেশের ট্রুপস আছে, ইউএন সিভিলিয়ান আছে। ইউএন মিশন মানেই হচ্ছে সৈন্যবাহিনী না। ইউএন মিশন মানে হচ্ছে সেখানে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে সিভিলিয়ান, যারা পলিটিক্যাল এলিমেন্টস কন্ট্রোল করে। দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী, যারা হচ্ছে এই যে সংঘাত নিয়ন্ত্রণ করে। এরপরে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ বাহিনী থাকে। তো অনেক এলিমেন্টস নিয়ে ইউএন মিশন। আমাদের এখানে যারা বুঝে না তারা মনে করে যে সেনাবাহিনী হচ্ছে ইউএন মিশন। নো, সেনাবাহিনী part, UN একটা- এটা হলো একটা অংশ- একটা one অংশ part। তো ওখানে 3টা কমান্ডার থাকে। একটা হচ্ছে পলিটিক্যাল কমান্ডার। এখন যদি আমি বলি সরকার, ইউএনের সরকার যদি বলি যে দেশে কাজ করে, সেখানে একটা হচ্ছে পলিটিক্যাল হেড, যিনি বলতে পারেন যে ওই ইউএনের হেড, মিশন হেড। তাকে তার নাম হচ্ছে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ সেক্রেটারি জেনারেল, যিনি ইউএনের সেক্রেটারি জেনারেল স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ওখানে প্রধান। এরপরে একজন থাকে ফোর্স কমান্ডার। ফোর্স কমান্ডার হচ্ছে সেনা যত সামরিক অংশ আছে তার প্রধান। একটি আছে পুলিশ কমিশনার, যিনি হচ্ছে পুলিশ অংশের প্রধান। তো এই যে পলিটিক্যাল, পুলিশ অ্যান্ড মিলিটারি মিলে একটা সাধারণত ইউএন মিশন হচ্ছে। আপনি যদি এটা মনে করেন যে এটা শুধু আর্মির কারণেই মিশন হচ্ছে আর বাংলাদেশ আর্মির কারণেই মালি মিশন বন্ধ হচ্ছে, তো সেটা আপনি বলতেই পারেন, কিন্তু এর কোনো যৌক্তিক বা কোনো সত্যতা নেই। সত্য হলো মিশনটি তাদের দেশ প্রত্যাহার করেছে, মানতে চাচ্ছে না যেখানে ইউএনের দরকার আছে। কেন ওই দেশটা সিদ্ধান্ত নিয়েছে আমি সেখানে যেতে যাচ্ছি না সেটি, এবং দেশটি স্টাবেল হয়েছে, পিস, শান্তি এবং স্থিতিশীলতা অর্জন করেছে। এখানে ইউএন মিশনের প্রয়োজনীয়তা কমে গেছে। তখন ইউএন অবশ্যই প্রত্যাহার করবে। এটি তো এক মিশন না। আমি যে মিশন করেছি সেখানে তো ইউএন প্রত্যাহার করে চলে গেছে। এখন তো বসনিয়া হার্জেগোভিনা একটি স্বাধীন দেশ, শুধু একটি দেশ না, ওই অঞ্চলে যেখানে আমরা মিশন করেছি, যেটা ফর্মার ইউগোস্লাভিয়া বলে, সেখানে 8টি দেশ হয়েছে। 8টি দেশ। তো সেই 8টি দেশ হয়েছে, তারা এখন স্বতন্ত্র। দেখবেন যে সার্বিয়া খেলতেছে ফুটবল, ওই চেক গায়ে দিয়ে জার্সি পরে খেলে। বসনিয়া হার্জেগোভিনা বিশ্বে এখন একটি স্বাধীন দেশ। তো এরা স্টাবেল হয়ে গেছে, এরা এখন যথেষ্ট উঠতি দেশ ইউরোপের মধ্যে। তো সেখানে ইউরোপে এরকম উঠতি দেশের জন্ম হয়েছে, মিশন শেষ হয়ে গেছে। এবং দ্যাট ওয়াজ দ্য লার্জেস্ট মিশন। 35,000 ইউএন ফোর্সেস সব দেশ মিলিয়ে ওখানে কাজ করতো। জি স্যার, আমরা একটু থামাতে চাই স্যার, আপনার কাছে যাবো, একটু বিরতি নিয়ে আসি, বিরতি থেকে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা নিটল ডটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল ডটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে স্যার তো নিজে মিশন করেছেন, আপনি 2টা মিশন আপনি দেখে এসছেন, যে আমরা অনেকেই জানে না যে আসলে মিশনে আমাদের সেনাবাহিনী বা অন্যান্য যারা পিস কিপার আছেন তারা আসলে কত কষ্ট করেন বা কত পরিশ্রম করতে হয়। সেটা স্যার আপনি যদি আমাদেরকে একটু বলতেন আর কি। ধন্যবাদ আপনাকে আবারও। এটি নিঃসন্দেহে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। বিশেষ করে আমরা জানি যে আফ্রিকার, আমি যে 2টো মিশনে গিয়েছিলাম জাস্ট পর্যবেক্ষণের জন্য, মালি মিশন এবং ডিআরসি যে কঙ্গোতে, এটি নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে কী ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে এই শান্তি রক্ষা কার্যক্রম করা হয়। এবং এর মধ্যে মানে সম্পূর্ণভাবে, যেটা অনেকে মনে করে যে অর্থ কিংবা অন্য কোনো ইনসেন্টিভ এখানে কাজ করে, আসলে সম্পূর্ণভাবে এটি কিন্তু একেবারে মানবতার জন্য এটি একটি এক ধরনের বলা যায় যে স্যাক্রিফাইস করা। এবং সেখানে যেমন মালি মিশনের কথা বলতে পারি, এটিকে বলা হয় যে একটি কমপ্লেক্স মিশন, কারণ
ওখানে যে প্রতিপক্ষ সাধারণত শান্তি মিশনগুলো অতীতে দেখা যায় যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে বা এই যে বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে মত পার্থক্য থাকে বা যুদ্ধ থাকে, সশস্ত্র বাহিনী থাকে, তাদের মধ্যকার যে বিবাদের কারণেই শান্তিরক্ষীরা যায়। কিন্তু মালি মিশনে দেখা গেছে যে ওখানে যারা টেররিস্ট গ্রুপ, যেমন আমরা জানি যে আফ্রিকাতে বেশ কয়েকটি গ্রুপ খুবই সক্রিয়, আল শাবাব, বোকো হারাম এই ধরনের গ্রুপ আছে। ফলে এদের সমর্থকরা বা আল কায়দার সমর্থকদের গ্রুপগুলো ওখানে কাজ করে। ফলে এটিকে বলা হয় যে খুবই ডেঞ্জারাস একটি মিশন, এবং এই মিশন যে 10 বছর কাজ করেছে সেটিও কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার। এবং সেখানে আমি দেখেছি যে বাংলাদেশের শান্তিরক্ষীরা এবং আমরা এটাও জানি যে এই যে মালি মিশনে আমি গিয়েছি, ওখানে দেখলাম যে মালি মিশনে আপনার এই যে আইইডি, যেটা যে হঠাৎ করে বোম ব্লাস্ট হয়ে আমাদের মিশনের সদস্য মারাও গিয়েছে ওখানে। তো এইরকম একটি মানে চ্যালেঞ্জের মধ্যে তারা কাজ করে। এবং আরেকটি বিষয় আমি দেখলাম যে শুধু যে শান্তি রক্ষার কাজ শুধু তাই না, সেখানে কিন্তু তারা স্থানীয় জনগণের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন বিষয়ে কিন্তু সহযোগিতা করে। এবং সেখানে স্থানীয় জনগণের একটা অংশ তারা বিভিন্ন দিক থেকে শান্তিরক্ষী বাহিনীদের সাথে যোগাযোগ করে তাদের আর্থসামাজিক অনেক ধরনের মানে পরিবর্তন ঘটে থাকে। এবং বিশেষ করে এই ক্ষেত্রে বাংলাদেশ একেবারে সবার শীর্ষে। কারণ যেমন মালিতে আমরা দেখেছি বা কঙ্গোতে যে অনেকেই কৃষিকাজ জানে না, বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা এই কৃষিকাজ শেখাচ্ছে, বিভিন্ন ধরনের যে ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটিস সেগুলোর প্রশিক্ষণ দিচ্ছে। ফলে এটি কিন্তু একটা কমপ্লিট সার্ভিস, রাস্তা ঠিক করে দিচ্ছে। এবং এই যে মানবতার জন্য আপনার সেই সেবা, এবং সেভাবেই কিন্তু কাজ করে। এবং আপনার আরেকটি বিষয় এখানে বলা দরকার, যে কথাটি আমিও জোর দিয়ে বলতে চাই, যে এই যে মিশন যেটি নিয়ে কথা উঠছে, যে বিতর্কটা আমরা বা যে ধরনের রিউমার বা যে ধরনের অপপ্রচার চলছে, এই যে মিশন, বাংলাদেশ কিন্তু অতীতে অনেক মিশনে অংশগ্রহণ করেছে এবং সেই মিশনগুলো একটা পর্যায়ে বন্ধ হয়েছে ম্যান্ডেট শেষ হওয়ার কারণে, কিংবা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে হোস্ট যে দেশ বা সরকার তারা যদি সেই মিশন গ্রহণ করতে না চায় তাহলে কিন্তু কারোর পক্ষে সম্ভব না। এবং যে কথাটি মালির ক্ষেত্রে বলা হচ্ছে, মালিতে একটি নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে 2021 সালে, এবং সেই সরকার প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু সে এই মিশন বন্ধ করার কথা বলছে, এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়েছে। এবং কারণ 3টি পক্ষ এখানে থাকে, একটি হচ্ছে যে সরকার থাকে নর্মালি, আরেকটি হচ্ছে সরকারের বিরোধী যারা থাকে সশস্ত্র গ্রুপগুলো তারা থাকে, এবং জাতিসংঘ। এই 3 গ্রুপের মধ্যে ঐক্য, এবং বিশেষ করে সরকার এবং সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের মধ্যকার যে চুক্তি, শান্তি চুক্তির প্রেক্ষাপটেই কিন্তু শান্তিরক্ষী বাহিনীরা সেখানে যায়। তো এই মালির ক্ষেত্রে কিন্তু সেটি হয়েছে, কারণ সরকার সে আর রাজি না এটিকে পরিচালিত করতে, এবং তারা কিন্তু এই যে এটাকে মিনুসমা বলে, মিনুসমার সদস্যদেরকে কিন্তু অনেক ধন্যবাদ জানিয়েছে যে গত 10 বছরে তারা যে পরিশ্রম করেছে, যেভাবে কন্ট্রিবিউট করেছে এখানকার শান্তি রক্ষার জন্য। এবং এই 10 বছর কিন্তু এই মালির জনগণ, কারণ এমন একটি দেশ, শুধু মালি না, পুরো আফ্রিকা, আমরা জানি এটি অন্য প্রসঙ্গ, ভূরাজনৈতিক বিষয় চলে আসে, কিন্তু আফ্রিকার ভেতরে আপনার একদিকে সংঘাত, অন্যদিকে অনুন্নয়ন, এবং অন্যদিকে শোষণ, তাদের সম্পদ কোথায় চলে যায় সেটাও আমরা জানি। এবং এইরকম একটি অত্যন্ত বঞ্চিত, নিপীড়িত এবং সংঘাতপূর্ণ একটি মহাদেশ আফ্রিকা, এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী সদস্যরা ব্যাপকভাবে তাদের সেই প্রত্যেকটা জায়গাতে কন্ট্রিবিউট করার জন্য কাজ করে থাকে। এবং সেই মিশনগুলো আসলে কোনো একটি রাষ্ট্রের জন্য কখনোই বন্ধ হয় না, সেই বন্ধটা একটা জাতিসংঘের কার্যক্রমের স্বাভাবিক অংশ হিসেবেই সেটি মালিতে স্যার 309 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন গত 10 বছরে। মানে শান্তি রক্ষার জন্য তারা এই ত্যাগটা স্বীকার করেছেন। স্যার আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই যে স্যার, যে প্রতি বছর আমাদের দেশে, মানে সারা দেশেই, যে সারা বিশ্বে আন্তর্জাতিক জাতিসংঘ রক্ষী দিবস পালিত হয়, সেখানে মানে যারা বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে করতে গিয়ে যারা মারা যান বা শহীদ হন, তাদের পরিবারকে সম্মানিত করা হয়। কিন্তু তাদের যারা নিজের নিকটজনকে হারান, তাদের কাছে তো আসলে এই মানে হারানোর চেয়ে আর সম্মানটা আসলে আর খুব বেশি গুরুত্বটা তো পায় না, পায় কি স্যার? নিঃসন্দেহে আমি এটা দেখেছি। আমি যখন আমার মিশনে কাজ করেছি আনপ্রোফোরে, বসনিয়া হার্জেগোভিনাতে, তখন আমরা দেখেছি যে আমার সামনেই আমি মালয়েশিয়ান মেজর সাহেবকে মাইনে পড়তে দেখে মৃত্যুবরণ করতে দেখেছি। তার লাশটা যখন দেশে নিয়ে যাবে
তখন ওখানে একটা রাজনৈতিক সংকট তৈরি হলো। সরকার মনে করছে এই লাশটা যে ফেরত নিয়ে যাবে জনগণকে কি উত্তর দেবে, যে কেন এই যুবক অফিসার মারা গেল এবং কেন বিদেশের মাটিতে মারা গেল। তো তখন তাদের সবচেয়ে সিনিয়র অফিসারকে বলল যে তুমি সাথে যাও। তো ও থেকে লাশটা রেখে সে যখন ফেরত আসলো, তারপরে আবার আরেকটা মালয়েশিয়ান অফিসার মারা গেল, মেজর। তখন একটা রাজনৈতিক সংকট তৈরি হলো। তো ওখানকার সরকার কি বোঝাবে তার জনগণকে, সেখানে এটি আমি বোঝাতে চাচ্ছি যে আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে এই যে বাংলাদেশের তরুণ সৈনিকরা যে প্রাণ দিল এবং এই প্রাণের বিনিময়ে কিন্তু বাংলাদেশের যে আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরি হলো, এখন আন্তর্জাতিক শান্তি রক্ষায় এই যেটাকে আমরা বলি এটা গ্লোবাল ইভেন্ট। তো এই গ্লোবাল ইভেন্টে বাংলাদেশ ইজ এ বিগ প্লেয়ার। এই একটি জায়গায় আছে যেখানে বাংলাদেশ ইজ এ বিগ প্লেয়ার, আর নেক্সট উই হ্যাভ দ্য ক্রিকেট, বাংলাদেশ ইজ এ বিগ প্লেয়ার। তো এই যে প্লেয়িং করতেছে বাংলাদেশের গ্লোবাল ইভেন্টে, এটির পেছনে তো এত লক্ষাধিক শান্তিরক্ষীদের ঘাম আছে, স্যার 30 সেকেন্ডে শেষ করবেন। তেমন করে আমরা দেখতে পাচ্ছি যে এরা মৃত্যুবরণ করেছে, তারা জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছে বাংলাদেশের কারণে, দে আর দ্য হিরোজ অফ দ্য নেশন। তাদের জীবনের এই যে আত্মদানকে মূল্যায়িত না করে আপনি তাদের পিছনে লেগেছেন যেন শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ না যেতে পারে। তো এই যে পিছনে লাগাটা আমি দেখেছি, পুরস্কার যখন তাদেরকে সম্মানিত করা হচ্ছিল, তাদের চোখের পানি আমি সর্বশেষ পরিবার স্বজনরা যারা নিচ্ছিলেন পুরস্কার, তো যারা পুরস্কার নিচ্ছিলেন তাদের কাছে তখন মনে হচ্ছিল এই পুরস্কারের চেয়েও তার যেটা সে হারিয়েছে, স্বামী হারিয়েছে, সেটাকে তো সে ফেরত পাবে না। তো এইখানকে আপনি যদি না বোঝেন, তারা আবার মানবাধিকারের কথা বলে। তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল যে আমিও একটা সঙ্গীতে ছিলাম, তো সেখানে আমার সৈনিকের স্ত্রী আজকে তার স্বামীকে হারিয়েছে, তো কেউ বাবা হারিয়েছে, কেউ স্বজন হারিয়েছে। স্যার শেষ করি স্যার। জাস্ট 15 সেকেন্ডে, মানে আরেকটা জায়গাতে কিন্তু আমাদের বিরাট একটা অবদান আছে, সেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে না, এই যে বিপসর যেভাবে কাজ করে প্রশিক্ষণের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে কিন্তু ব্যাপক সুনাম জি আছে। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের নিউট্রাল ডাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।